দেখানো। বুদ্ধার তো আপনারা ওনার যে কন্ট্রিবিউশন ফর হিউম্যানিটি, ভারতবর্ষের মধ্যে মানুষের প্রতি যে কন্ট্রিবিউশন, ওটা তো আপনারা শুনলেন যে কেমন করে কী সব হয়েছে, কোথায় আমরা ডিটিওরিয়েট করে গেছি, কোথায় চাপা পড়ে গেছি। কিন্তু আমার কথা হলো যে আমরা যে ধাম্মাটাকে কেমন করে শিখতে পারি। বুদ্ধার আমাদের যদি লক্ষ্য থাকে যে আমরা সোসাইটিকে চেঞ্জ করব, তো আমাদেরকে দেখতে হবে সোসাইটির ইন্ডিভিজুয়াল পার্টস কারা। ওটা হলো একটা ফ্যামিলি, আর ফ্যামিলিতে ইন্ডিভিজুয়াল পার্টস হলো আমরা, সিঙ্গল একজন ইন্ডিভিজুয়ালস আমরা। তো যদি আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের নিজের জীবনের মধ্যে পরিবর্তন না আসে, আমার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন না আসে, আচরণের মধ্যে পরিবর্তন না আসে, আমি কিন্তু সোসাইটিকে চেঞ্জ করতে পারবো না, কারণ কি আমি ওই সোসাইটিরই পার্ট। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কাজ হলো যে নিজেকে চেঞ্জ করা, আমার আচরণ, ব্যবহার, চিন্তাভাবনা, এগুলোকে চেঞ্জ করা। তো আমরা যে রিলিজন বলুন বা যে ধাম্মা বলুন, যাই বলুন, সবাই নিজেকে কিছু না কিছুর সাথে আইডেন্টিফাই করি। কেউ নিজেকে বৌদ্ধ বলে, কেউ খ্রিস্টান বলে, কেউ মুসলিম বলে, কেউ হিন্দু বলে, যা ইচ্ছা বলার বলুক। বাট এইগুলোর সব কিছুর পিছনে কাজ করছে হচ্ছে কি, এখন যখন আমরা বড় হয়ে যাই, শ্রদ্ধা, ঠিক না, ফেথ, কোনো কিছুর প্রতি ফেথ থাকে বলে আমরা ওটা পালন করি। এইখানে আমার কথা হলো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ভেবে নিন, দুটো গ্লাস আছে, একটাতে খুব সুন্দর একটা কালারফুল ফিনাইল রাখা, অরেঞ্জ কালারের একটা ফিনাইল রাখা, অরেঞ্জের গন্ধ আসছে, আর একটা জায়গায় অরেঞ্জ জুস রাখা, ঠিক আছে। দেখতে দুটো একরকম, অরেঞ্জ কালারের, গন্ধতেও দুটো একরকম, দুটোই অরেঞ্জ। এবার আপনি খাবেন দুটো কি খাবেন? খাবেন না। কোনটা খাবেন? অরেঞ্জ জুসটা খাবেন, কারণ কি আপনি জানেন ফিনাইলটা পয়জনাস, বিষ। এই রিলিজনটাও বা কোনো রকম স্পিরিচুয়াল শিক্ষা, স্পিরিচুয়ালিটি বলুন, এটাও কিন্তু এরকম। যদি না জেনে না বুঝে গ্রহণ করেন, তাহলে এটা কিন্তু পয়জনের মতন কাজ করবে। ইভেন বুদ্ধের শিক্ষা আমি বলবো, যদি না জেনে না বুঝে হ্যাঁ সাধু সাধু করে গেলেন, ইট উইল ওয়ার্ক অ্যাজ এ পয়জন। কেন? মাইন্ডকে আপনার বিষিয়ে দেবে, আপনি তখন আর কিচ্ছু বুঝবেন না, মারপিট করতে শুরু করে দেবেন, চেঁচামেচি করতে শুরু করে দেবেন, আমরা ঠিক এরকম করতে শুরু করে দেবেন। কিন্তু বুদ্ধের শিক্ষা যদি আপনারা বুঝে ওটাকে কাজে লাগান, তাহলে কিন্তু ওটা একদম একটা ভালো জুসের মতন কাজ দেবে, আপনার শরীরকে পুষ্টি দেবে। তো এইটা হলো বেসিক আমাদের নেসেসিটি, যে আমাদেরকে নিজের বোধ, যেটা বোধ নিয়ে কথা বলছিলেন না, নিজের বোধটাকে জাগাতে হবে, নিজের চেতনাটাকে জাগাতে হবে। যদি আমরা না জাগিয়ে পালন করি, তাহলে কিন্তু এটা বিষক্রিয়া তৈরি করবে। এবার বুদ্ধের শিক্ষার মধ্যে আসি। বুদ্ধের শিক্ষা ইউনিভার্সাল, বলা হয় সবারই জন্যে। আর এই শিক্ষার চারটে আধার, চারটে জিনিসের ওপরে ভিত করে বুদ্ধের শিক্ষা। উনি যা মেডিটেশন করে রিয়েলাইজেশন করেছিলেন, যা অবজারভেশন করে দেখে প্রকৃতির মধ্যে, সমাজের মধ্যে, নিজের মধ্যে দেখে রিয়েলাইজ করেছিলেন চারটে জিনিস, যেটাকে আমরা বলি চতুর আর্য সত্য। এই চতুর আর্য সত্যের ওপরেই কিন্তু বুদ্ধের সকল পুরো শিক্ষাটা, এটার বাইরে কিচ্ছু নেই। চতুর আর্য সত্যর মধ্যে প্রথমটা কি বলছে? দুঃখ সত্য। দুঃখ, এটা হলো সত্য জীবনের মধ্যে। কেমন দুঃখ? যেটা উনি দেখেছিলেন, সব জায়গায় দেখেছিলেন, কি মানুষ জন্মাচ্ছে, রোগ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কারুর থেকে কারুর প্রিয় ব্যক্তি দূরে চলে যাচ্ছে, কোনো প্রিয় বস্তু দূরে চলে যাচ্ছে, অপ্রিয় স্থিতি দূরে চলে যাচ্ছে, অপ্রিয় স্থিতি আমার কাছে চলে আসছে। ভেবে আমার এমন একটা পরিস্থিতি ভালো লাগে না, ওটারই সম্মুখীন হতে হচ্ছে আমাকে। কোনো ব্যক্তির আমার পছন্দ নেই, তার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে, নানান রকম জিনিস। তো এই যে বারবার জীবনের মধ্যে ঘুরে এমন কিছু জিনিস আছে যেটাতে আমার মানসিক দুঃখ আসে, শারীরিক দুঃখ আসে, কষ্ট আসে। তিনি এই জিনিসগুলোকে স্থূল মানে দেখেছিলেন, চোখে দেখা যায় এগুলো, যে আচ্ছা এই ঘটনাগুলো ঘটছে। তো এইটাকে উনি বলেন এগুলো দুঃখ জীবনে। তারপরে মানসিকভাবে কী বলছে যম্পি ইচ্ছাম ন লবতি তম্পি দুঃখ। যা মনের মধ্যে আসে, ইচ্ছা করে যে এটা পেলে ভালো হতো, সবসময় তো পাই না, কখনো পাই না। তো বলছে ইচ্ছা হচ্ছে পাওয়ার, পাচ্ছি না। এখন সবারই ইচ্ছা করছে না, ক্লাইমেটটা ভালো হলে, এখন যদি ওয়েদারটা ভালো হতো তাহলে আরাম করে বসতে পারতাম, ফ্যান চালাতে হতো না। ফ্যানটা এখন অফ করে দিই,
সব ধর্মকর্ম বেরিয়ে যাবে, খালি গরমের জন্য আমরা নিজেকে হাওয়া করতে থাকবো, কেমন গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। তো এই যে পরিস্থিতিগুলো আসে, যা যা চাই, সুখগুলো চাই, এগুলো আসে না, থাকে না। তো এইটা আমাদের জীবনের মধ্যে দুঃখ ডেকে আনে। দুঃখ মানে আনস্যাটিসফ্যাকশন, অতৃপ্ততা, ভালো লাগছে না, এই একটা ভাব বারবার টেনে আনে। তারপরে উনি আরও যখন নিজের মাইন্ডটাকে কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে 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 আরও অবজার্ভ করতে থাকলেন, তো উনি দেখলেন বলছে সংক্ষিপ্তে না, মানে সংক্ষিপ্তে মাইন্ডের অবজারভেশনের লেভেলটা ছোট করলাম। পঞ্চ উপাদান খন্দপি দুঃখা, বলছে পঞ্চ উপাদান খন্দ, পঞ্চস্কন্দ একসাথে হয় দুঃখ হয়। এই পঞ্চস্কন্দ যদি একসাথে না ইন্টারাক্ট করতো তাহলে দুঃখ হতো না। পঞ্চস্কন্দটা কি উনি বলছেন? নাম রূপ। নাম রূপ, রূপ মানে বডি, নাম মানে মেন্টাল ফ্যাকাল্টিস, মাইন্ড। তো পঞ্চস্কন্দের মধ্যে একটা হয় বডি, বডিটাকে একটা স্কন্দ বলছে, আর চারটে স্কন্দ বলছে মাইন্ডের চারটে পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে যেমন বিজ্ঞান, সংজ্ঞা, বেদনা, সংখারা, এই চারটে পার্ট অ্যান্ড বডি। বডি এই পাঁচটা জিনিসের ইন্টারাকশন হচ্ছে, ঘর্ষণ খাচ্ছে, তার জন্যে কিন্তু আমাদের জীবনের মধ্যে দুঃখ উৎপত্তি হচ্ছে। এই জিনিসটা যদি আমরা স্টপ করতে পারি তাহলে দুঃখের উৎপত্তি আমাদের জীবনের মধ্যে হবে না। তো উনি এই ফার্স্ট এই রিয়েলাইজেশনটা ওনার হলো কি, আচ্ছা জীবনের মধ্যে দুঃখ হলো সত্য, সকলের জন্যে, ইউনিভার্সাল। তারপরে উনি কি দেখলেন? দুঃখের একটা কারণ তো হবে কিছু। তো উনি বলছেন আচ্ছা সমুদায় সত্য। সমুদায় কথাটা জানি না কেউ বুঝতে পারছেন কি না, ভেঙে যদি আস্তে আস্তে বলেন, সম উদয় মানে একসাথে উদয় হচ্ছে। কিসের? বলছে যদি তৃষ্ণা উদয় হচ্ছে তো সাথে সাথে দুঃখের উৎপত্তি হচ্ছে। তাই জন্য বলছে সম উদয়, একসাথে উৎপত্তি। তৃষ্ণা উৎপত্তি হলো কি দুঃখ উৎপত্তি হলো। এই গরমে বসে আছেন, বলছে একটু ফ্যানটা চলে ভালো হতো। এই যে তৃষ্ণা আসলো ফ্যানের, দুঃখ উৎপত্তি হলো। ফ্যানটা যদি না চলে এবার জীবনে কষ্ট আসবে। এসিটা যদি না পাই জীবনে কষ্ট আসবে। শীতকালে যদি একটু গরম একটু চা পেতাম ভালো লাগতো। তৃষ্ণা উৎপত্তি হলো, দুঃখের উৎপত্তি হলো। তো এই সেকেন্ড জিনিসটা উনি যেটা অবজার্ভ করে বুঝতে পারলেন, বলছে দুঃখ সমুদয়, যে সম উদয় হয়, তৃষ্ণার সাথে দুঃখের উৎপত্তি হয়। তারপরে বলছেন যেহেতু মুক্ত হয়ে গেছেন উনি, তো নিজের মধ্যেই অবজার্ভ করছেন যে আচ্ছা দুঃখ আছে, দুঃখের উৎপত্তির একটা কারণ আছে, কিছু একটা কারণের জন্য দুঃখে বারবার জীবনে আসছে। তো এমন একটা স্টেট আছে যেটা উনি রিয়েলাইজ করলেন, যেখানে দুঃখ নেই, আর নেই দুঃখ, শেষ। কোনো রকম আর মানসিক শারীরিক কোনো দুঃখ উৎপন্ন ওখানে আর হচ্ছে না, যেটাকে উনি বলছেন নিরোধ। আমরা নিব্বাণ বলি না, নিব্বাণ, ওইটাই বলছে নিরোধ, এখানে আর নেই কিছু। এটা কেমন করে করা যায় এটা যদি বুঝেন, সতীপাঠ্যানের মধ্যে একটা কথা আছে। সতীপাঠ্যানে যখন সমুদয় মানে উৎপত্তির কথা হয় তখন বলছে, আমি এক্সপ্লেন করছি ভালো, আমরা ওয়ার্ল্ডটাকে, জগৎটাকে অবজার্ভ করি এই সেন্স অর্গানস দিয়ে, চোখ, কান, জিভ, নাক, স্কিন, টাচ অ্যান্ড মেন্টাল ফ্যাকাল্টিস, এই ছয়টা ইন্দ্রিয় দিয়ে আমরা ওয়ার্ল্ডের সব ইনফরমেশন গ্যাদার করি। উনি বলছেন দুঃখের উৎপত্তিও কিন্তু এখান থেকেই হচ্ছে। ফার্স্ট পাচ্ছায় বেদনা, বেদনা পাচ্ছায় তন্হা। এই যে কনসিয়াসনেসের সাথে আমাদের সেন্স অর্গানসের সাথে স্টিমুলেশন হচ্ছে বাইরের কোনো, যেমন চোখের সাথে লাইটের, কানের সাথে ভাইব্রেশনের ঘর্ষণ খাচ্ছে, এটার থেকে বেদনা উৎপন্ন হচ্ছে, আর বেদনার থেকেই তৃষ্ণা হয়। তো উনি এটা এক্সপ্লেন করেছেন সতীপাঠ্যানের মধ্যে খুব ভালো। বলছে চোখ, চোখ এবার বলছে চক্ষু ইন্দ্রিয় লোকে, চোখের ইন্দ্রিয় লোক মানে এটার জগতে, বলছে পিয় রূপং সাধ রূপং এথেসা তন্হা উপজ্যমান উপজ্জতি এথা নিবিসমানা নিবিসতি। মানে চোখের লোকে, চোখের যে জগতের মধ্যে যখন এইখানে তৃষ্ণা উৎপত্তি হয় তখন কি হয়? এথেসা তন্হা, তৃষ্ণা, উপজ্যমান উপজ্জতি, উৎপত্তি হলো, এথা নিবিসমাতা নিবিসতি, এখানে থাকতে শুরু করে দিল। কোন জিনিস? বলছে প্রিয় রূপাং, যে জিনিসটা প্রিয় লাগছে, সাথ রূপাং, যে জিনিসটা অ্যাকসেপ্টেবল, হ্যাঁ ঠিক আছে। তো এই প্রিয় রূপাং সাথ রূপ, রূপ চোখের সাথে রূপ, তো প্রিয় রূপাং সাথ রূপাং এথেসা তন্হা উপজ্যমানা উপজ্জতি এথা নিবিসমানা নিবিসতি। প্রিয় দেখলাম, ভালো লাগলো, বলে হ্যাঁ এটা ভালো। একটা ছবি ফুলের মালা ঠালা দিয়ে খুব সুন্দর করে সাজালাম, দেখতে খুব সুন্দর লাগে না? ফুলগুলো পচে গেলে আর ভালো লাগে না, কেন? চোখে দেখতে ভালো লাগছে না। একটা ব্যক্তি খুব সুন্দরভাবে সেজেছে, কালারফুল কাপড়টা জামা পরেছে, নিজেকে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগে না?
ওরকমই একজন স্নান টান করেনি, চুল রুক্ষ নোংরা কাপড় জামা পড়েছে, কোনটা দেখতে আপনাদের ভালো লাগবে? কোনটা আপনাদের মনে হবে এটা ভালো এটা খারাপ? মনে হবে কি না? দেখে দেখে মনে হবে আচ্ছা এইটা ভালো এটা খারাপ। তো এটাই বলছে, চোখের মধ্যে আমি দেখলাম প্রিয়, ভালো লাগতে শুরু করে দিল, চোখের মধ্যে দেখলাম অপ্রিয়, এটা চায় না। এটাই হচ্ছে রাগ দ্বেষ, এরকম করে তৈরি হয়। তো এটাই বলছে এখানে এই তৃষ্ণা, এই যে ভালো লাগাটার প্রতি তৃষ্ণা আমার কী হলো, উৎপত্তি হলো, এখানে থাকতে শুরু করে দিল, নিবিসমানা নিবিসতি। সেরকমই যদি এই প্রিয় রূপ 7 রূপটাকে আমরা যদি নিরুজ্জমানা নিরুজ্জতি যদি সরিয়ে ফেলতে পারতাম পুরোপুরি, যে এটা ভালো লাগে এটা খারাপ লাগে, এটা ভালো এটা খারাপ, এই জিনিসটাকে যদি আমরা সরাতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই নিরোধের অবস্থায় পৌঁছাতে পারতাম। যে রাগ দ্বেষ এই ইন্দ্রিয় মানে একদম গোড়ার মধ্যে মেন্টাল লেভেলে যদি সরাতে পারতাম, তাহলে কিন্তু মানুষের মাইন্ড চেঞ্জ হতে পারে, না হলে কিন্তু উপরি চেঞ্জ হবে না। আমি গালাগালি দেব, আমি মারপিট করব, রাগ করব, সব কিছু হবে, মনের মধ্যে সব কিছু আসবে। কেন? মেন্টাল লেভেলের মধ্যে আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি। যদি মেন্টাল লেভেলে চেঞ্জ করি তাহলে কিন্তু এই প্রবলেমসগুলো আসবে না। তো কি শিখলাম আমরা? দুঃখ আছে, দুঃখের একটা কারণ আছে, আর একটা এমন জায়গা আছে যেখানে দুঃখ আর থাকে না। তাহলে এখানে আসার জন্য কিছুটা তো প্রসেস হবে, কোনো রকম করে তো পৌঁছাবো, কিছু তো করতে হবে। তো এই করার কাজটাকে উনি বলেন কি মগ্গা। মগ্গা মানে রাস্তা। দুঃখ থেকে দুঃখ নিরোধ অবধি একটা রাস্তা আছে, যেটাকে আর্য অষ্টাঙ্গিক মার্গ বলে। আর্য অষ্টাঙ্গিক মার্গ, 8টা স্টেপস, 8টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা কি মুক্ত হতে পারবো। 8টা কাজ কি কি বলছে? সম্মা দিঠি, सम्मा संकल्प, सम्मा वाचा, सम्मा कम्मंत, सम्मा आजीव, सम्मा व्यायाम, सम्मा सती, सम्मा समाधि। সম্যকভাবে ইউনিভার্সালভাবে সবাই মানে যেটা পারফেক্টভাবে করতে হবে কি সম্মা দিঠি। প্রথমে যদি আমার দৃষ্টিটা পরিষ্কার না হয়, বেসিক নলেজ না হয়, যেটা বললাম যে অন্ধশ্রদ্ধা, গ্লাসের এক্সাম্পল দিলাম না, জুস, বেসিক নলেজটা না হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা পালন করলে কেন ঠিক, এটা পালন করলে কেন ভুল, এটা হলো সম্মা দিঠ্ঠির কাজ। সম্যক দৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু আমি কোনো স্টেপের মধ্যে এগোতে পারবো না। তো যাই হোক, আর্য অষ্টাঙ্গিক মার্গটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি, মানে ডিভাইড করে দিই, তাহলে ওটা বলছে কি শিলা সমাধি পাইয়া। শিলা মানে কি মোরালিটি, মরাল কন্ডাক্ট, যেটা আপনারা একটু আগে পঞ্চশীল নিলেন, ওরকম যারা গৃহীরা যারা মেডিটেশন প্র্যাকটিস করে তাদের জন্য অষ্টশীল হয়। তারপরে যারা নভেস মঙ্ক, শ্রামণেরা মানে যারা স্টুডেন্টস, মঙ্ক কিন্তু স্টুডেন্টস, তাদের জন্য 10শীল হয়। তারপরে যারা ভিক্ষু হয়ে যায়, ভিক্ষুদের জন্য 227টা ভিক্ষুশীল হয়। তো শীল মানে কি কিছু কনসেপ্টস, যে এই কাজগুলো করতে হবে, কেমন করে জীবনটাকে পালন করব। তো পঞ্চশীল যেটা উনি বলছিলেন এক্সপ্লেন করার জন্যে, পঞ্চশীলটা কি আছে? প্রথমে আছে পানাতিপাতা বেরামানি, মানে প্রাণী হত্যা কোনো রকমভাবে করবো না। খুব পরিষ্কারভাবে এটা জিনিস বলে দিয়েছে, প্রাণী হত্যা করবো না, চেষ্টা করবো না, কি বিরত থাকার চেষ্টা করব। তা বলে এটা কি প্রাণী হত্যা হয় না? হবে, হয়ে তো যাবে, মশা মেরে দেবো, মাছি মেরে দেবো, অনেক কিছু মেরে দিতে পারবো, কিন্তু চেষ্টা করব এটার থেকে নিজেকে সবসময় দূরে রাখার, চেষ্টা করবো এই প্রাণী হত্যা, প্রাণী হিংসার থেকে নিজেকে সবসময় দূরে রাখার। এটা হলো ফার্স্ট পানাতিপাতা বেরামানি। আর এটাকে কেমন করে আরও ভালো পালন করা যাবে? প্রাণী হত্যা করব না, কিন্তু প্রাণীদের প্রতি আমি কি করব? মৈত্রী, সবসময় মৈত্রী ভাব রাখার চেষ্টা করব। সকালে বিকেলে সবসময় নিজের মধ্যে মনে করাবো সকল প্রাণী সুখী হোক, এই যে ভবতু সব্য মঙ্গলম নানান রকমভাবে বলছি। কেন? এই যে এই শীলটাকে পরিপূর্ণ করে, প্রাণী হত্যা করলাম না আর প্রাণীদের প্রতি মৈত্রী করলাম, তাহলে এটার অপোজিট কাজটা করছি। তো এটা আমার শীলটা পরিপূর্ণতা লাভ করলো। নেক্সট বলছে চুরি করব না, আদিন্য দানা। আদিন্য দানা, যে জিনিসটা আমাকে কেউ দেয়নি, আমার নয়, ওটা আমি ব্যবহার করব না, ইউজ করব না। খুব বড় জিনিস চুরি করে নেওয়া, কারুর থেকে ঠকিয়ে নিয়ে নেওয়া। আর কি ছোট ছোট চুরি কী কী হতে পারে? বাড়িতে আমারই ফ্যামিলি মেম্বারের কোনো জিনিস আছে, আমি কিন্তু না বলে জিনিসটা ব্যবহার করে নিলাম। পারফিউম হতে পারে, কারুর পেন হতে পারে, পেন আমরা খুব ইজিলি ডেস্কে পড়ে আছে, কারুরটা দিয়ে লিখে নিলাম। এই ছোট ছোট জিনিস, যেই জিনিসটা আমার নয়, কনসিয়াস থাকা, এখানে এটাই হলো কনসিয়াস থাকা, অ্যালার্ট থাকা, সজাগ থাকা, কি আমার যে জিনিসটা নয় ওই জিনিসটা আমি ইউজ করব না। এটা হচ্ছে কি আদিন্য দানা বেরামানি। নেক্সট কামেশু মিথ্যাচারা বেরামানি। খুব সহজে বুঝতে পারছি, মিথ্যা কামাচার করব না। আমরা এখন নানান রকমের জিনিস পড়ছি না নিউজের মধ্যে, কেন? মিথ্যা কামাচার, রেপস হচ্ছে,
কেউ ছেলেমেয়েরা টিটকারি করছে, কত কিছু হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফকে চিট করছে, ওয়াইফ হাজব্যান্ড, নানান রকম, মানে নিউজ পড়লে মানুষ ভাববে এইগুলো কী চলছে। কিন্তু এই জিনিসটা কোথায় আসে? আমাদের সবারই মাইন্ডের মধ্যে আসে। কাউকে দেখতে সুন্দর লাগলো, মনের মধ্যে খারাপ একটা চিন্তা আসলো। এই জিনিসটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কি? মিথ্যা কামাচার করব না। অ্যান্ড এটার অপোজিটটা কী করবো? মানুষকে রেসপেক্টফুলি ব্যবহার করার চেষ্টা করব। খালি নিজের মনে বলবো না মিথ্যা কামাচার করবো না, না, এটার আমাকে অপোজিট কাজটা করতে হবে। যেমন চুরি যদি না করি, ওটার অপোজিট কাজটা করতে হবে, মানুষকে সেবা করতে হবে, দান করতে হবে। তাহলে কি? চুরি করলাম না, কারোর থেকে নিয়ে নিলাম না, কাউকে দিলাম। সেম মিথ্যা কামাচার করলাম না, কিন্তু মানুষকে রেসপেক্ট করলাম। সে আমার বড় হতে পারে, সে আমার ছোটও হতে পারে। অনেক সময় আমাদের থেকে যারা জুনিয়র্স হয় তাদেরকে আমরা রেসপেক্টফুলি কথা বলি না, রেসপেক্ট করি না, তাদের ডিসিশনসগুলো পর্যন্ত রেসপেক্ট করি না। বাট উই হ্যাভ টু রেসপেক্ট এভরিবডি, সবাইকে রেসপেক্ট করতে হবে আমাদের। তাহলে এটা কি? মিথ্যা কামাচারের এই জিনিসটাকে পরিপূর্ণতা এটা দেবে। নেক্সট, মুসাওয়াদা। কি? মুখের মুসা, মিথ্যা কথা বলবো না। এটার মধ্যে 4টে পার্ট আসে। 4টে পার্ট আছে। প্রথমটা খুব ইজি, মুসাওয়াদা, কোনো রকম মিথ্যা কথা বলবো না। ছোটোর থেকে ছোটো হোক, বড়োর থেকে বড়ো হোক, কোনো মিথ্যা কথা বলবো না। বড় বড় মিথ্যা কথা তো সবাই বুঝতে পারছে কোনটা বলছে, বলবেন না। ছোটো ছোটো মিথ্যা কথা যেটা আমরা বলে ফেলি। বাড়িতে ভেবে নিন কোথাও যেতে হবে, কোনো প্রোগ্রামে যেতে হবে, আপনাকে ফোন করলো, বেরিয়েছিস? হ্যাঁ তো বেরিয়েছি, রাস্তা আছি, বাট আপনি এখনও রেডি হচ্ছেন, হয় না? এরকম ছোটো ছোটো মিথ্যা কথা। আমরা কোনো রকম মিথ্যা কথা বলবো না। এটা আমাদেরকে কি? অ্যালার্ট থাকতে হবে, নিজেকে অ্যালার্ট থাকতে হবে, আমার মুখ থেকে কোনো রকম মিথ্যা কথা যেন না বেরোয়। তারপরে বলছি কি? পিছুনায় বাচা, পিছুনায় বাচা বেরামানি, সম্পফলাপা বাচা বেরামানি। এগুলো কি কি বলছে? যেমন কেউ কারুর মাঝখানে ঝগড়া লাগিয়ে দেওয়া, একে অপরে চুগলি করে, এইটা করবো না, মুখের কাজ। তারপরে কি? একজনকে কাউকে কটু কথা, গালাগালি দেবো না। আর কি? একসাথে অনেকজন বসেছি, যেটা আমরা আসর বসাই, হাসি ঠাট্টা হা হি হি করছি, করতে করতে হাসি মজাকের কথা বলছি, এই কাজগুলো করব না। কেন? এই হাসি মজাকের কথা বলতে বলতেই একজন আরেকজনকে আমরা অনেক সময় দুঃখ দিয়ে দিই, ঝগড়া লেগে যায়, ঝামেলা লেগে যায়। তো এই কাজগুলো করব না। কি? যে মুখের যে খারাপ কাজগুলো, মুখের বাণীর যে খারাপ কাজগুলো, এগুলো করব না। এটা হলো মুসাবাদা বেরামানি। এই 4টে যে জিনিস, 4টে যে পঞ্চশীলের মধ্যে এই 4টে যে কাজ, এই 4টে কাজ হলো কি? নিজের ক্যারেক্টারকে শুধরাবার জন্যে। আমাদের যে শারীরিক যে কাজগুলো করি, বলছে না, মানসিক, কায়িক, বাচনিক, মানসিক, কায়িক আর বাচনিক কর্মগুলোকে ঠিক করার জন্যে। লাস্ট যেটা আছে, কি বলছে? সুরা মেরে আমার জাপামাদার টানা, যে কোনো রকম নেশা গ্রহণ করা, প্রমাদ স্থানে যাওয়া, এইগুলোর থেকে আমরা দূরে রাখবো। কেন? এটাতে দুটো কাজ হয়, শারীরিকও হয়, শারীরিক কষ্ট নিজেকে দেবো না, আর কি? মানসিক। বুদ্ধের শিক্ষা আমরা পালন করছি নিজেকে অ্যালার্ট করার জন্যে, সজাগ করার জন্যে। আমি কেন এমন কাজ করবো যেটাকে নিজেকে আমি বেহোশ হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব? তো এই যেটা সুরা মেরা মজ্জা, এটা দুটো কাজ করে, নিজের মাইন্ডকেও অ্যালার্ট রাখবো, অ্যান্ড ধ্যান প্র্যাকটিস করব, অ্যান্ড কোনো রকম নেশাদ্রব্য গ্রহণ করব না। এইটাকে কি? এই জিনিসটাকে পরিপূর্ণতা লাভ করে। তো এরকম করে যদি আমরা পঞ্চশীলটাকে পালন করি, তাহলে কিন্তু পঞ্চশীল আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য খুব কাজে আসবে। যদি আপনি পঞ্চশীল পালন করে ভালো ভালো মানুষকে কথা বলছেন, ভালো ব্যবহার করছেন, তাহলে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, নিজেকে বলতে হবে না আমি বৌদ্ধ, আমি বৌদ্ধ, আমি বৌদ্ধ। ডাজন্ট ম্যাটার। আপনার ব্যবহারের মধ্যে আপনার আশেপাশের লোকেরা আপনার থেকে মোহিত হয়ে যাবে, আপনার কাছে আসবে, খিচে চলে আসবে। এটাই তো বুদ্ধের শিক্ষা, এরকম যে কাউকে আমাকে ঢিন্ডোরা পেটাতে হয় না, আমার ব্যবহারে, আমার মৈত্রীতে, আমার মানসিক জোরে মানুষ খিচে চলে আসবে। তারা নিজের থেকে চলে আসবে যে আপনি এরকম কেমন করে। তখন আপনি এক্সপ্লেন করতে পারবেন না আমি এরকম করে পালন করি, এটা হলো আমার শিক্ষা। দ্যাট ইজ বুদ্ধিজম, দ্যাট ইজ বুদ্ধের শিক্ষা। নেক্সট, এটা তো শিলের পোর্শনটা গেল। তারপরে আসে কি? সমাধি। সমাধি, শিল দেখুন, পালন যদি ঠিক করে না করেন সমাধি আসবে না। সমাধি হচ্ছে মাইন্ডের কনসেন্ট্রেশন, মাইন্ডকে সজাগ করা, কনসেন্ট্রেট করা এক জায়গায়, এইটা হলো সমাধির কাজ। আর এই কনসেন্ট্রেটেড পাওয়ারফুল মাইন্ড দিয়ে আমরা কিন্তু নিজের জীবনের ভেতরে প্রজ্ঞা, জ্ঞান জাগাতে পারবো। নলেজ সবারই আছে, নলেজ সবারই আছে, সবাই বোঝে দুঃখ সত্যি, কারোর সাথে খারাপ ব্যবহার করতে হবে না, সবাই বোঝে। কিন্তু যতক্ষণ না ভেতরে জ্ঞান জাগবে, আচরণের মধ্যে পরিবর্তন আসবে না। জ্ঞান জাগলেই কিন্তু আচরণের মধ্যে পরিবর্তন আসবে। এইটা হলো, এইখানে কিন্তু আমাদের সমাধি অ্যান্ড পাইয়া, যেটা বলছে প্রজ্ঞা, দরকার।
কেন কি আমরা বই পড়তে পারি, ভালো ভালো বই পড়তে পারি, বই পড়ে আপনার মধ্যে মনে হয় হ্যাঁ, নিজের মনের মধ্যে জ্ঞান জাগাতে পারবো, আত্মদর্শন করতে পারবো। কেন কি একটা স্টেবল শান্ত মনই নিজেকে দর্শন করতে পারে, অশান্ত মন কখনো নিজেকে দর্শন করতে পারবে না। এই জন্যে প্রসেসটা এরকম কি শিলা সমাধি পাইয়া, শিল দিয়ে আমি কায়িক আর বাচনিক কর্মগুলোকে কন্ট্রোলে আনলাম, মন একটু একটু শান্ত হলো, তারপরে সমাধির অভ্যেস করলাম, সমাধিতে মন পুরোপুরি আমার কন্ট্রোলে আসলো, এই কন্ট্রোলড মাইন্ড দিয়ে আমি নিজের মধ্যে জ্ঞান জাগালাম। দিস ইজ আর্য আট্টাঙ্গিক মার্গ, শীল সমাধি পাইয়া। এরকম করে বুদ্ধের শিক্ষা যদি আমরা পালন করি তাহলে কিন্তু জীবনের মধ্যে উন্নতি আসবে। জীবনের যে ছোটো ছোটো জিনিসগুলো দুঃখ কষ্ট দিত না, এগুলো আর দেবে না। কেন? আমাদেরকে পালন করতে হবে। পালন না করলে কিন্তু নিজে যতই আপনি চেঁচান আমি বৌদ্ধ, আমি বৌদ্ধ, আমি বুদ্ধকে বন্দনা করি, বুদ্ধকে পুজো করি, কোনো কাজে আসবে না, ইউজলেস। তো এরকম করে আমাদেরকে বুদ্ধের শিক্ষা পালন করতে হবে। তো আমি বুদ্ধের শিক্ষা নিয়ে আর বেশি কিছু বলবো না, জাস্ট একটা জিনিস নিয়ে এক্সপ্লেন করব লাস্ট। এই যে এই কালার ফ্ল্যাগটা দেখছেন না, এই ফ্ল্যাগটাকে আপনারা কি বলেন? পঞ্চশীল পতাকা ফ্ল্যাগ বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো আমরা বুদ্ধিস্ট ফ্ল্যাগ বলি। এই কালারগুলোর এক একটা মিনিং আছে। এই ফ্ল্যাগটা কেন হয়েছিল আমি বলছি। এই কালারগুলো মিনিংটা, কালার্সগুলো কোথা থেকে এসছে, আপনারা যদি বোধগয়া গেছেন হবে বা কখনো বুদ্ধ বন্দনাও শুনেছেন, বলে বুদ্ধের 7টা জায়গা আছে বোধগয়াতে। তো ওটা বলছে প্রথমং বোধি পল্লঙ্কং, দ্বিতীয়ম অনিমি সম্পিচ, তৃতীয়ম চঙ্কম সেট্টং, চতুর্থং রত্নাঘরং। এই চতুর্থ রত্নাঘর ওখানে আছে, দেখবেন বুদ্ধগয়া একটা বানিয়েছে, টেম্পলের মতন ছোটো একটা বানিয়েছে। তো এই যে রত্নাঘর মানে একটা রুমের মতন ছিল, তখন তো আর এরকম পাথর দিয়ে এরকম ছিল না, ছোটো একটা রুমের মতন ছিল। বুদ্ধা যখন 4th উইক উনি বুদ্ধতা লাভ করার পরে 7 দিন করে এক একটা স্থানে ছিলেন। তো চতুর্থ সপ্তাহে 4th উইকে উনি রত্নাঘরের মধ্যে ছিলেন। এই রত্নাঘরের মধ্যে উনি যেমনভাবে মুক্ত হয়েছিলেন, ওই পুরো নলেজটাকে উনি আবার সামারাইজ করছিলেন নিজের মধ্যে, ঠিক করছিলেন ওটাকে, মানে বলেন ক্যাটাগরাইজ করছেন যে আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা, এরকম করে নিজের মধ্যে ক্যাটাগরাইজ করছিলেন মেডিটেশন করতে করতে। তো এটাকে যেটা আমরা বলি পাঠান, অভিধম্মার মধ্যে আছে পাঠ পাঠান, ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা ডিপেন্ডেন্ট কী বলবো ওটাকে, মানে কো রিলেটেড, একটার জন্য এটার জন্য এটা, এটার জন্য ওটা পাঠানের মধ্যে আছে। যেমন এই যেটা আমি বললাম যে লাইট আছে বলে দেখতে পাচ্ছি, আমার চোখটা আছে বলে দেখতে পাচ্ছি, লাইট চোখের সাথে স্পর্শ খাচ্ছে, আমার চোখের মধ্যে বিজ্ঞান আছে বলে এটা ক্যাচ করতে পারছি, নানান রকম। এটা পাঠানের মধ্যে উনি রিয়েলাইজ করেছিলেন পুরো শিক্ষাটাকে। রিয়েলাইজেশন করতে করতে ওনার বডির যে অরা হয় না, অরার থেকে একটা কালারফুল ভাইব্রেশন বেরিয়েছিল। কেমন? এই পুরো এরকম লেভেলে বেরিয়েছিল। প্রথমে ব্লু, তারপরে ইয়েলো, তারপরে রেড, তারপরে হোয়াইট, অরেঞ্জ, আর লাস্টে যেটা কম্পাউন্ড মিক্সড, সবগুলোর মিক্সড। তো ওটা আমার কাছে একটা মানে ছোটো একটা আছে, আমি লিখে রেখেছিলাম। তো ফার্স্ট যেটা কালারটা নীলা, নীল না, ওটাকে পালিতে নীলা বলছে। ফার্স্ট বুদ্ধের শিক্ষার বেসিক হলো করুণা। মহাকারুণিকনাথ হিতায়া সব্বা, সকল প্রাণীর হিতের জন্য উনি কাজগুলো করেছেন। উনি যে বুদ্ধত্ব লাভ করলেন, হিতায়া সব্বা প্রাণিনাং, সকল প্রাণীর হিতের, তার জন্য সব পারমি পূর্ণ করেছেন। নাহলে গল্পের মধ্যে আছে যে উনি চাইলে অন্য জন্মেই মুক্ত হয়ে যেতে পারতেন, গল্পের মধ্যে আছে। তো কিন্তু উনি যে বুদ্ধত্ব লাভ করেছেন কিন্তু সকল প্রাণীর হিতের জন্যে। তো করুণা ইজ দ্য ফার্স্ট অ্যাসপেক্ট অফ বুদ্ধের ফর বুদ্ধার জন্য ফার্স্ট অ্যাসপেক্ট ছিল কি? করুণা, সকলের জন্য করুণা। তো এই ব্লু কালারটা রেপ্রেজেন্টেশন অফ করুণা। তারপরে আসছে কি? পিত্ত, ইয়েলো কালারটা পিত্তা। পিত্তা ইজ দ্য রেপ্রেজেন্টেশন অফ মিডল ওয়ে। আমরা যে বলি না মধ্যম মার্গ, এই মধ্যম পন্থা, এটার রেপ্রেজেন্টেশন হচ্ছে এই পিত্তা। যে বুদ্ধা কিন্তু না সিভিয়ার অস্টেরিটিস মানে কিচ্ছু সাধনের মধ্যে যায়নি, বা প্লেজারেবল কোনো লাইফও লিড করেনি, এটা মিডল ওয়ে, ব্যালেন্সড ওয়ে। এটার রেপ্রেজেন্টেশন হচ্ছে কি? ইয়েলো কালার পিত্তা। তারপরে আসছে লোহিতা। লোহিতা হচ্ছে যে উনি যে প্র্যাকটিসটা করেছেন, এই প্র্যাকটিসটার একটা ব্লেসিং ছিল, একটা ব্লেসিং। এই যে উনি যে আধ্যাত্মিকতায় যেটা রিচ করতে পেরেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, এটার একটা সকলের জন্য একটা আশীর্বাদ। এইটার রেপ্রেজেন্টেশন হচ্ছে রেড কালারের লোহিতা। তারপরে হচ্ছে ওদাতা মানে হোয়াইট। হোয়াইটটার মানে হচ্ছে কি? পিওরিটি। উনি যে নলেজটা গেইন করেছেন এটা পুরো পিওর, এটার মধ্যে কোনো সংমিশ্রণ নাই, এটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে হবে না, এটাতে কিছু সাবট্র্যাক্টও করতে হবে না। কেবলং পরিপূর্ণং কেবলং পরিশুদ্ধং, কি পুরোপুরি পরিপূর্ণ,
নাথিং টু বি অ্যাডেড, নাথিং টু বি সাবস্ট্রাক্টেড। আর এটা পুরোপুরি পরিশুদ্ধ, এটা এরকম না যে কিছু আরেকটু মিলিয়ে দিলে আরও পরিষ্কার হয়ে যেত বা কিছু বার করে দিলে এটা পরিষ্কার হতো, নো, কেবলং পরিপূর্ণং কেবলং পরিশুদ্ধং। তো এই হোয়াইট কালার, যে হোয়াইট কালারের লাইটটা বেরিয়েছিল ওদাতা, এটা রেপ্রেজেন্টেশন অফ পিওরিটি। তারপরে হচ্ছে মঞ্জতা, মানে অরেঞ্জ কালারটা, এটা হচ্ছে যে বুদ্ধের যে শিক্ষাটাই, যে টিচিংসে যে জ্ঞান, এটা যে পরিপূর্ণ যে জ্ঞান, এটার রেপ্রেজেন্টেশন ছিল মঞ্জতা। আর লাস্ট হচ্ছে বলছে পব্বসারা, মানে যে কম্বিনেশন, যেটা সকল যতগুলো কালার্স আছে এটা কম্বিনেশন, যে বলছে এটাই হলো রিয়ালিটির এসেন্স। সকল কালার মিক্স হয়ে যেটা লাইটের এসেন্স যেমন বেরিয়েছে, এটাই হলো এপিটম অফ সব কিছুর এসেন্স, এটাই বুদ্ধের শিক্ষাটাই হলো এসেন্স অফ রিয়ালিটি। তো এই জিনিসগুলো রেপ্রেজেন্ট করে এই বুদ্ধের ফ্ল্যাগটা। আমরা পঞ্চশীল বলি, বাট দিস ইজ নট পঞ্চশীল, দিস ইজ দ্য রেপ্রেজেন্টেশন অফ বুদ্ধের শিক্ষা। বুদ্ধার ধাম্মা, বুদ্ধার শিক্ষা, এটা হলো রেপ্রেজেন্টেশন। এটাকে বন্দনা করা মানে কিন্তু বুদ্ধের শিক্ষাকে, ধাম্মাকে বন্দনা করা। তো এইটা আমাদের জন্য খুব পূজনীয়। তো এরকম করে আমাদেরকে রিয়ালিটিগুলোকে বুঝতে হবে, জানতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। আমি এর থেকে আর বেশি এগোবো না, বিকজ আমারও কাজ আছে, আমাকেও যেতে হবে, আপনারাও এরপরে লাঞ্চ করবেন। তো আমার আপনাদের সকলের কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারা বুদ্ধের শিক্ষাকে পালন করুন রিয়ালিটির লেভেলে, নিজের জীবনের মধ্যে পালন করুন, নট বই খাতার মধ্যে নয়, আলোচনার মধ্যে নয়। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে নিজের ক্যারেক্টার ডেভেলপ করতে হবে। দেন অ্যান্ড অনলি দেন আমরা কিন্তু বুদ্ধিজমকে নিয়ে এগোতে পারবো। আমি এখানে শেষ করছি। সকলের মঙ্গল ভবতু, সব্বম মঙ্গলম।